নমস্কার। এখন যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি, সেই ভিডিওতে আমি শুধুমাত্র লং টার্ম ট্রেডের জন্য কিভাবে একটা স্টককে সিলেকশন করা হবে, সেই নিয়ে পুরো ডিটেল একটা আলোচনা করছি। প্রথম থেকে মন দিয়ে দেখবেন কিভাবে একটা স্টককে সিলেকশন করতে হয় এবং কিভাবে ট্রেডটাকে এক্সিকিউট করতে হয়, সেই সম্পর্কিত একটা ডিটেল আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমেই বলি, কোনো একটা স্টক আমরা তখনই সিলেকশন করব যখন সেই স্টকের মধ্যে ভলিউম জেনারেট হবে। ভলিউম যদি না থাকে, সেই স্টক নিয়ে আমরা কখনো আগ্রহ দেখাবো না। আমাদের প্রথম সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে ভলিউম। তো ভলিউমটা কিসের জন্য? ধরুন একটা স্টক শুধু শুধু তো আপসাইড মুভ করবে না। তো আপসাইড মুভ করতে গেলে তাকে প্রচুর পরিমাণে ভলিউম দরকার। ইনক্রিজিং ভলিউমে বাইং হতে হবে, তবেই তো সে আপসাইড মুভ করবে। তবেই তো সে তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করবে ইনক্রিজিং ভলিউমের সাথে, তাই না? একটা স্টক আপসাইড মুভ করার সময় প্রতি মুহূর্তে সে কী করে? তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করে আপসাইড মুভ করে। সুতরাং ভলিউম যদি জেনারেট না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই স্টকের মধ্যে আমরা আপসাইড পোটেনশিয়াল কিন্তু দেখতে পাবো না। যদিও বা দু একদিনের জন্য সেটা আপসাইড মুভ করতে পারে, কিন্তু সেটা সাস্টেইন করবে না। তো সেই কারণে আমরা যখনই কোনো একটা স্টক সিলেকশন করব, সেই স্টকের মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম থাকতে হবে। এক্সেপশনাল ভলিউম থাকতে হবে। নর্মাল ডে ভলিউম যেটা থাকবে তার তুলনায় অনেকটাই বেশি থাকতে হবে। তবেই আমরা সেই স্টকটাকে লং টার্মের জন্য আমরা বিবেচনা করে দেখব। কিন্তু শুধুমাত্র ভলিউম নয়, আরও অনেকগুলো প্যারামিটারকে আমরা অ্যানালাইসিস করব, তারপর সেখানে আমরা এন্ট্রি পজিশন বানাতে পারি। উদাহরণস্বরূপ আমি এখানে উইপ্রো স্টকটির মধ্যে একটা ভলিউম জেনারেশন দেখতে পাচ্ছি, এবং ভলিউম ক্রিয়েশন দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি একটা আপসাইড মুভ হতে পারে স্টকটার মধ্যে। সেই জন্য আমি এই স্টকটাকে বেছে নিয়েছি একটা লার্নিং ভিডিও হিসাবে। এটাকে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে তুলে ধরার চেষ্টা করছি। ধরুন উইপ্রো স্টকটির মধ্যে যদি আপনি লং টার্ম ট্রেড নিতে চান, তাহলে কিভাবে স্টকটির মধ্যে আপনি পজিশন ক্রিয়েট করবেন, তার আগে আপনাকে কী কী বিষয়গুলো আপনাকে দেখতে হবে, সেই বিষয়গুলো আমি পরপর একটু ডিসকাস করছি। দেখুন আমার চার্টে তিনটে ইন্ডিকেটর লাগানো আছে, চারটে ইন্ডিকেটর লাগানো আছে। একটা ভলিউম, একটা ইএমএ 50, এবং এমএসসিডি এবং আরএসআই। ঠিক আছে, এই চারটে ইন্ডিকেটরের সাহায্যে আমি এই উইপ্রো স্টকটির মধ্যে পজিশন ক্রিয়েট করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা শুরু করব ভলিউম দিয়ে। দেখুন ভলিউমটা কিন্তু আমরা কোথায় দেখতে পেয়েছিলাম? প্রথম দেখতে পেয়েছিলাম ফেব্রুয়ারি, সরি, 2020 সালের জুলাই মাসে আমরা প্রথম ভলিউম দেখতে পাই স্টকটির মধ্যে। জুলাই মাসে, 2020 সালের জুলাই মাসে আমরা স্টকটির মধ্যে ভলিউম দেখতে পাই। তার নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স ছিল সেই মুহূর্তে, সেটাকে ব্রেক করার পর দেখুন স্টকটির মধ্যে কত সুন্দর একটা আপসাইড মুভ দেখতে পেলাম। এই আপসাইড মুভটা কিন্তু এমনি এমনি আসেনি। প্রথমে কিন্তু দেখুন একটা ভলিউম ক্রিয়েশন হলো, ভলিউম মারাত্মক রকম ভলিউম, এক্সেপশনাল ভলিউম বেড়ে গেল। সেই ভলিউমটার এগেনস্টেই কিন্তু বাইংটা আসতে শুরু করে। এবং আরও কী কী আমি এখানে ইন্ডিকেশন পেয়েছিলাম। দেখুন ইন্ডিকেশন, এখানে যে ব্লু লাইনটা আছে, সেই হলুদ লাইনটাকে ক্রস ওভার করে তারপরে উপরের দিকে গেছে। আবার দেখুন কখন এক্সিট করলাম, আমরা এক্সিট করব ঠিক এরকম পজিশনে। এই পজিশনে দেখুন এই স্টকটার মধ্যে আপসাইড মোমেন্টাম বা কারেক্টিভ ডিক্লাইন আমরা এখানে দেখতে পেয়েছিলাম। এটা কিন্তু আমরা এমএসসিডি ক্রস ওভার থেকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে এই জায়গা থেকেই আমাদের কারেক্টিভ ডিক্লাইন শুরু হয়েছিল স্টকটির মধ্যে। সুতরাং আমার কাছে দেখুন এখানে আমি প্রথম এন্ট্রিটা পেয়েছিলাম, এই জায়গাটায় আমি প্রথম এন্ট্রি পেয়েছিলাম। এখানে নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করেছিল। এবার দেখুন আরএসআই এখানে 60-র উপরে ব্রেক করলো, 60 লেভেলকে ব্রেক করে উপরের দিকে গেল। এবং এমএসিডিও দেখুন এখানে কত সুন্দরভাবে ব্লু লাইনটা উপরের দিকে গেল ক্রস করে নিচের লাইনটাকে। তারপরে কিন্তু তার সাথে আমরা কি দেখতে পেলাম? এইখানে কিন্তু এক্সেপশনাল ভলিউম দেখতে পেয়েছিলাম আবার। তো এক্সেপশনাল ভলিউম দিয়ে যখন প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে ব্রেক করে, তখন একটা আপসাইড মুভ অবশ্যই আসা উচিত, এবং সেটা হয়েছে। এই স্টকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, এটা মান্থলি টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আবার এখানে এসে দেখুন, এই পজিশনে এসে দেখুন আবার কি হচ্ছে এখানে। এই পজিশনে কিন্তু এমএসসিডি ক্রস ওভার আবার শুরু হলো। ব্লু লাইনটা তখন নিচের দিকে চলে গেছে। আবার এখান থেকেই দেখুন কারেক্টিভ ডিক্লাইনটা স্টার্ট করে দিল, এবং স্টার্ট করে নিচে এলো, এবং নিচে একটা সাপোর্ট ক্রিয়েশন করলো। সাপোর্ট ক্রিয়েশনটা কোথায় করলো? এই পয়েন্টে এসে সাপোর্ট ক্রিয়েশন করলো, এবং তখন থেকে স্টকটা কনসলিডেট করছিল, একটা রেঞ্জের মধ্যে কনসলিডেট করছিল। সেই রেঞ্জটাকে যখন ব্রেক করলো, ব্রেক করার সাথে সাথেই কিন্তু আমরা এন্ট্রি নেব না। ব্রেক করার সাথে সাথে দেখুন নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করলো। ব্রেক করার পর এটা দেখুন উপরে গিয়ে আবার সেই তার নিয়ারেস্ট রেজিস্ট্যান্স, যেটা সাপোর্ট, বর্তমানে সাপোর্ট ক্রিয়েশন করলো, সেই সাপোর্ট ক্রিয়েট করার পর আমাদের কিন্তু এই পজিশানে এন্ট্রি করা যেত। ঠিক আছে, এই পজিশানে আমরা এন্ট্রি করতে পারতাম
যদিও এখনও সেই পজিশনে আছে, এখনও এন্ট্রি করতে পারা যায়, করা যায়, এই স্টকটির ক্ষেত্রে এন্ট্রি করা যায়। আপসাইড আমরা দেখতে পাচ্ছি ৬১৩ টাকাতে একটা রেজিস্ট্যান্স আছে, ৬১৩ টাকাতে একটা রেজিস্ট্যান্স আছে। আর সবথেকে হাইয়েস্ট যে প্রাইস পয়েন্ট সেটা হলো ৭৪৩ টাকাতে এই স্টকটি এই মুহূর্তে আপসাইড মুভ করতে পারে। তো প্রথম আপসাইড মুভের ক্ষেত্রে এই স্টকটির ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স সেটা কততে আছে? ৬১৩। আমরা কিন্তু এখানে ইন্ডিকেশন পেয়ে গেছি যে ব্লু লাইনটা কিন্তু এই যে হলুদ লাইনটা তার উপরে কিন্তু অবস্থান করছে এবং আরএসআই কিন্তু 60-র উপরে গেছে। তার মানে আরএসআই যথেষ্ট স্ট্রেংথ আছে আরএসআই এর মধ্যে। যে কারণে আমরা কিন্তু এখন মোটামুটি ধরে নিতে পারি যে উইপ্রো স্টকটি মধ্যে একটা আপসাইড মুভ আসতে চলেছে বা এসে গেছে। যাই হোক, এইভাবে আপনাদেরকেও স্টককে অ্যানালাইসিস করতে হবে। এই আপসাইড মুভটা তখনই কনফার্ম হবে যখন নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করবে। নিয়ারেস্ট রেজিস্ট্যান্স কততে আছে? ৫৪৫ টাকাতে এই নিয়ারেস্ট রেজিস্ট্যান্স আছে। নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করলে একটা সুন্দর আপসাইড মুভ আমরা দেখতে পাবো। এবার আমরা উইকলি টাইম ফ্রেমে দেখব এটা। উইকলি টাইম ফ্রেমেও দেখুন ব্লু লাইনটা সবে কিন্তু ক্রস করতে শুরু করেছে। ঠিক আছে? তো সবে এবং এটা দেখুন আরএসআই কিন্তু 60 কেও ক্রস করতে চলেছে এবং এটা কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেট করে যে আরএসআই যথেষ্ট শক্তিশালী এবং এমএসিডিও আপনাকে একটা ইঙ্গিত করছে যে এবার একটা আপসাইড মুভ আসতে চলেছে। ঠিক আছে। আবার ভলিউমটাও দেখুন, উইকলি ভলিউম নরমাল ডেজ ভলিউমের থেকে এই উইকলি ভলিউম গত সপ্তাহে যে ভলিউমটা ছিল সেই ভলিউমের থেকে অনেকটা কিন্তু বেশি। সুতরাং এখানেও কিন্তু এক্সেপশনাল ভলিউম দেখতে পেলাম। তো তার জন্য আমি কিন্তু মোটামুটি সিওর হয়ে গেছি যে স্টকটির মধ্যে একটা আপসাইড মুভ আসতে চলেছে। যাই হোক, এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, কীভাবে একটা স্টককে সিলেকশন করতে হয় সেই সম্পর্কিত একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে উইপ্রো স্টকটি নিয়ে একটু ডিসকাস করলাম। এবার এই স্টকটির আ এই স্টকটিকে আরও আপসাইড মুভ করতে গেলে প্রথম যে রেজিস্ট্যান্স সেটা কোথায়? ৬১৩ টাকা। এই ১৩ টাকাতে আসার পরে স্টকটার মধ্যে একটা ডিক্লাইন আসতে পারে। তখন সে স্টকটা কী করতে পারে? স্টকটা কিন্তু এরকম জায়গায় ডিক্লাইন করে নিয়ারেস্ট সাপোর্টকে টেস্ট করে আবার সে উপরের দিকে মুভ করতে পারে। এটা কিন্তু পসিবিলিটি থাকে। তো হাইয়েস্ট যে পয়েন্ট সেই পয়েন্টে এইভাবেই যাবে। কিন্তু সরাসরি কখনো এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কখনো স্টক কিন্তু ব্রেকআউট করতে পারে না। তো তার একটা রিটেস্ট করতেই হবে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকে। আমরা যতদূর জানি বা আমরা যতদূর দেখেছি সরাসরি নিয়ারেস্ট স্ট্রং রেজিস্ট্যান্সকে কখনো ওইভাবে ব্রেক করে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে যাবে সেটা কখনোই সম্ভব নয়। সম্ভব হয়নি আমি এখনো অব্দি যেটুকু দেখেছি। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ভিউ। সুতরাং আপনারা যখন কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করবেন, ধরুন উইপ্রো নিয়েও যদি আপনারা অ্যানালাইসিস করেন, তো সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব রিসার্চ করবেন। অবশ্যই আপনারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরেই আপনারা কোনো সিদ্ধান্তে উপনীত হবেন। আম এটা আমার সবসময় একটা ডিসক্লেইমার থাকে যে না, আপনি কখনো যদি লস করেন, সেই লসটা যেন সবসময় লিমিটের মধ্যে থাকে। আর এই লিমিটেশনটা খুবই কম হওয়া উচিত এবং স্টক মার্কেট মানেই তো একটা লসের জায়গা। সুতরাং কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে সেই স্টক নিয়ে ডিসকাস করুন, রিসার্চ করুন, তারপরে একটা সিদ্ধান্তে উপনীত হবেন। সরাসরি কখনো কোনো ভিডিও দেখে বা কোনো স্ক্রিনশট দেখে কখনো কোনো স্টক নিয়ে কখনো ইনভেস্ট করা উচিত নয়। আমার যেটুকু মনে হয়, আমি আমার দিক থেকে আপনাদেরকে সবসময় সতর্ক করি, কখনো কোনো স্টক কিন্তু ওইভাবে বাই করবেন না। কখনো ইনফ্লুয়েন্সড হয়ে কোনো স্টকে ইনভেস্ট করা সেটা কখনোই ভালো হতে পারে না। যাই হোক, যদি এই আলোচনাটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যথেষ্ট আমাকে সাপোর্ট দিচ্ছেন। থ্যাংক ইউ।